বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। বল বীর, যার শির কোনোদিন নত হয়নি, যিনি ভারতবর্ষের স্পর্ধা হয়ে অত্যাচারী ব্রিটিশদের ইটের জবাব পাথর দিয়ে দিয়েছিলেন, যিনি এক গালে চর মারলে আর একটা গাল বাড়িয়ে দিতে বলেননি, যিনি পরজীবীদের মধ্যে থেকেও উঁচু দেবদারু গাছের মতো ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে মাথা ঝাঁকিয়ে উঠেছিলেন, তিনিই তো আমাদের সত্যিকারের দেশনায়ক, ভারতবাসীর হৃদয় সম্রাট, আমাদের নেতাজি। IAS চাকরি ছেড়ে দেশ সেবার স্বপ্ন দেখেছিলেন নেতাজি। সংসার পরিবার সুখের জীবন ছেড়ে পাড়ি দেন জার্মান জাপান। আজাদ হিন্দ গঠন করে যুদ্ধ ঘোষণা করেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। গবেষকরা বলেন, যখন আজাদ হিন্দ সেনার সঙ্গে ব্রিটিশ সেনার যুদ্ধ চলছে, আজাদ হিন্দ সেনার জয় হিন্দ স্লোগানে সাড়া দিয়ে ব্রিটিশ সেনার ভারতীয় জওয়ানরা যুদ্ধক্ষেত্রের মধ্যেই ব্রিটিশ পক্ষ ছেড়ে দলে দলে ছুটে গেছেন আজাদ হিন্দ সেনার দলে যোগ দিতে। ভারত স্বাধীন হওয়ার সময় যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন, সেই ক্লিমেট রিচার্ড অ্যাটলি নিজে ভারতে এসে স্বীকার করে গেছেন যে ভারত ছেড়ে ব্রিটিশদের চলে যাওয়ার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস ও আজাদ হিন্দ সেনা। ভারতবর্ষকে স্বাধীন করলেন নেতাজি, কিন্তু স্বাধীনতার ক্ষীর খেয়ে গেল অন্য কেউ। আপনারা ইন্টারনেট সার্চ করুন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে। উত্তর পাবেন লর্ড মাউন্ট ব্যাটেন। না, ভুল শোনেননি, ঠিকই শুনেছেন। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু, এবং আমাদের প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের গভর্নর জেনারেল করেন লর্ড মাউন্ট ব্যাটেনকে। ভারতকে ভেঙে দু টুকরো করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা, কিন্তু দেশের মানুষ তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। জাতীয় কংগ্রেসের মধ্যেও অনেকে নারাজ, তাই দেশকে সুপরিকল্পিতভাবে দুটুকরো করার জন্য অতি বিচক্ষণ ব্যক্তিকে ইংল্যান্ড থেকে ভারতে গভর্নর জেনারেল করে পাঠানো হয়। 21শে ফেব্রুয়ারি 1947 সালে তিনি গভর্নর জেনারেল পদের দায়িত্ব নেন। 15ই আগস্ট পর্যন্ত তিনিই ছিলেন ভারতের গভর্নর জেনারেল। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হল, এবং সেই দিন থেকে 1948 সালের 21শে জুন পর্যন্ত আবার এই দেশভাগের খলনায়ককেই ভারতের গভর্নর জেনারেল বানালেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু। কেন বানালেন তা আমাদের জানা নেই, আপনাদের কারো জানা থাকলে একটু কমেন্ট বক্সে জানাবেন। 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম আর্মি চিফের নাম জানেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্বাধীন ভারতের প্রথম আর্মি চিফ। চাচাজি ও তার সঙ্গীরা স্বাধীন ভারতের প্রথম আর্মি চিফ করেন যাকে, তিনি একজন ব্রিটিশ আর্মি অফিসার, জেনারেল স্যার রবার্ট লোকার্ট। তিনি 15ই আগস্ট 1947 সাল থেকে 31শে ডিসেম্বর 1947 সাল পর্যন্ত স্বাধীন ভারতের আর্মি চিফ ছিলেন। তার পরেরটাও শুনবেন? শুনুন তাহলে। 1 জানুয়ারি 1948 সালে স্বাধীন ভারতে দ্বিতীয়তম আর্মি জেনারেল করা হয় আর একজন ব্রিটিশ অফিসারকে, নাম জেনারেল স্যার রয় বুচার, যাকে 1 জানুয়ারি 1947 সাল থেকে 14ই জানুয়ারি 1949 সাল পর্যন্ত আর্মি চিফ বানিয়ে রাখেন আমাদের নেহেরুজি। স্বাধীন ভারতের প্রথম নেভি চিফ বানানো হয় একজন ব্রিটিশ অফিসারকে, এবং স্বাধীনতার পরও 1955 সাল পর্যন্ত চাচাজি ভারতের নেভি চিফ রাখেন একজন ব্রিটিশ অফিসারকে। ভারতীয় নেভির পতাকাতেও তখন থেকেই ছিল ব্রিটিশ পতাকার আংশিক ছবি। ছবিটি লক্ষ্য করুন বন্ধুরা, ভারতের নেভির পতাকাতে যে রেড ক্রসটা দেখতে পাচ্ছেন,
ওটা হলো জর্জ ক্রস। ব্রিটিশ কলোনি বা ব্রিটিশ উপনিবেশিক সমস্ত পতাকাতে ওই ক্রস দেখা যায়, যেটা ইংল্যান্ডের পতাকার মধ্যে আছে। স্বাধীন ভারতের নেভির পতাকাতেও আমাদের চাচাজি রেখে যান এই গোলামির ছাপ, যা ছিল 2022 সাল পর্যন্ত। 2022 সালের 2রা সেপ্টেম্বর ব্রিটিশদের এই গোলামির চিহ্ন জর্জ ক্রসকে নেভির পতাকা থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতের প্রথম এয়ারফোর্স চিফ ছিলেন একজন ব্রিটিশ, এবং এক এক করে 10ই ডিসেম্বর 1951 সাল পর্যন্ত স্বাধীন ভারতের এয়ার মার্শাল বা এয়ার চিফ করা হয় একজন ব্রিটিশকে। একটু কষ্ট করে ইন্টারনেটে দেখে নিন, সার্চ করলেই পেয়ে যাবেন। লক্ষ্য করবেন বন্ধুরা, দেশ স্বাধীন হলো, দেশের ক্ষমতাবান মানুষ গভর্নর জেনারেল একজন ব্রিটিশ, আর্মি চিফ একজন ব্রিটিশ, নেভি চিফ একজন ব্রিটিশ, এয়ার মার্শাল বা এয়ার চিফ একজন ব্রিটিশ, এবং তা একাধ মাস নয়, বছরের পর বছর শুধুমাত্র প্রধানমন্ত্রী একজন ভারতীয়। এটা কিরকম স্বাধীনতা বলতে পারেন? দেশের ক্ষমতাই তো ব্রিটিশদের হাতে, ডোমিনিয়ন স্ট্যাটাস এটাই। স্বাধীনতার পূর্বে জাতীয় কংগ্রেস, গান্ধীজির নেহেরুজির জাতীয় কংগ্রেস চেয়েছিল স্বায়ত্ত শাসন বা ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ ক্ষমতা আপনাদের হাতেই থাকবে, শাসন কার্য আমরা চালাবো, মানে মালিক আপনি, আমরা কেয়ারটেকার মাত্র। বন্ধুরা, আপনারাই বলুন, কি স্বাধীনতা চাচাজি গান্ধীজি নিয়েছিলেন? নেতাজি থাকলে কি এসব হতো? হতো না। সেজন্যই কি নেতাজিকে আর ফিরতে দেওয়া হলো না? স্বাধীনতার পরই ভারত সরকার স্বীকার করে নেয় যে প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়েছিল। কোনো গবেষক বলেন নেতাজিকে রাশিয়াতে হত্যা করা হয়। সবচেয়ে শক্তিশালী প্রমাণ যা বলে, ভগবানজি নামের সাধু, যাকে আমরা গুমনামি বাবা বলে জানি, তিনিই হলেন নেতাজি। সে প্রসঙ্গ অন্য এপিসোডে আলোচনা করব। যেটা বলছিলাম, ব্রিটিশ রাজত্বকালে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের সম্মানে দিল্লির ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত লম্বা রাস্তাটির নামকরণ করা হয় কিংসওয়ে, অর্থাৎ রাজার পথ বা রাজপথ। ভারত স্বাধীন হলে, স্বাধীন না বলে বলবো, ভারতে 1947 সালে ক্ষমতা হস্তান্তর করা হলে ওই কিংসওয়েকে হিন্দিতে বলা হতে লাগলো রাজপথ। রাজা পঞ্চম জর্জের নামটা থেকে গেল, রাস্তার নামটা শুধু হিন্দিতে উচ্চারণ হতে লাগলো। 26শে জানুয়ারি ভারতীয় বীর সেনা জওয়ানেরা ওই কিংসওয়ে দিয়েই কুচকাওয়াজ করে চলেন। রাজপথ মানে পঞ্চম জর্জের নামাঙ্কিত রাস্তা দিয়ে। ইতিহাসে পড়ানো হয় ইংরেজরা অত্যাচারী, ভারতকে লুণ্ঠন করেছে, নিরীহ ভারতবাসীর উপর অত্যাচার করেছে। তবুও তাদের রাজার সম্মানে স্বাধীনতার পরেও আমাদের দেশের সবথেকে গর্বের রাস্তার নাম কিংসওয়ে, রাজপথ। আসলে গোঁড়া ইংরেজরা চলে গেলেও ক্ষমতায় আসেন ভারতেরই কালো ইংরেজের দল। 8ই সেপ্টেম্বর 2022 থেকে গোলামির স্মৃতি বহনকারী ওই নামটিকে, অর্থাৎ দিল্লির রাজপথের নামটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবর্তন করে রাখলেন কর্তব্যপথ। 2022-এর 8ই সেপ্টেম্বর দিল্লির রাজপথে ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রায় 28 ফুটের প্রতিমা স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই স্থানে ব্রিটিশ শাসনকাল থেকে ছিল ব্রিটিশদের রাজা পঞ্চম জর্জের মূর্তি। 1947 সালে ভারত স্বাধীন হলে সেই কিংসওয়ে বা রাজপথের নামের সাথে সাথে পঞ্চম জর্জের মূর্তিটিও ইন্ডিয়া গেটের সামনে থেকে যায়। কারোর চোখে পড়েনি বন্ধুরা? যে রাস্তা দিয়ে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, লোকসভার সদস্যরা যাতায়াত করতেন, সেখানে অর্থাৎ ভারতের শ্রেষ্ঠ রাস্তাতে দাঁড়িয়ে অত্যাচারী ব্রিটিশ রাজার মূর্তি। আর সেটা 2-1 বছর ছিল না, ছিল 1965 সাল পর্যন্ত। আমাদের প্রথম প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা হয়তো কেউই চাননি তাদের মালিক বা তাদের রাজার মূর্তিকে সরাতে।
গান্ধীজি যতদিন বেঁচে ছিলেন তিনিও তার প্রতিবাদ করেছেন বলে তো শোনা যায় না। এটা কি গোলামির ইচ্ছে নাকি অভ্যেস তা জানি না বন্ধুরা। সরকারের বা কারোর কোনো দাবি বা ইচ্ছা দেখা যায়নি ওই মূর্তি সরানোর জন্য। ভারতের স্বাধীনতার পর দেশের ক্ষমতা তাদের হাতে এসে গেছিল যারা দেশের স্বাধীনতার জন্য কোনো লড়াই করেনি। তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল ব্রিটিশরা। তাই ব্রিটিশদের স্তুতির জন্যই হয়তো ওই মূর্তি সরাননি তারা। রাজার মূর্তির সামনে দিয়েই 1965 সাল পর্যন্ত দেশের বীর জওয়ানরা কুচকাওয়াজ করে যেতেন। নেতাজির রহস্যের উপর গবেষণা করে চলেছেন অনুজ ধর। তিনি বলেন 1965 সালে কিছু নেতাজির সাপোর্টার গিয়ে হাতুড়ি দিয়ে ইন্ডিয়া গেটের সামনে রাজা পঞ্চম জর্জের মূর্তির নাক মুখ হাত ভেঙে কালি লাগিয়ে দেন এবং সেখানে নেতাজির ছবি টাঙিয়ে দেন। তারপরেও ওই ভাঙা মূর্তিটা সরানো হলো না। পরে 1968 সালে ইংল্যান্ডের অভিযোগে ওখান থেকে ভাঙা মূর্তিটা সরানো হলো। অনুজ ধর বলেন নেতাজির ফলোয়ারদের চেষ্টাতে মূর্তি সরানো হলে গান্ধীবাদীরা ছুটে আসেন সেখানে গান্ধীজির মূর্তি লাগাবেন বলে। কংগ্রেস সরকারও সিদ্ধান্ত নেয় যে গান্ধীজির মূর্তিই বসানো হবে, কিন্তু ভাগ্যদোষে সেখানে সমস্যার সৃষ্টি হয়। গান্ধীজির মূর্তি বানানো হয়, কিন্তু সেটার আকারের সমস্যা হওয়ায় ওখানে বসানো গেল না। কেউ কেউ অভিযোগ করেন ইন্ডিয়া গেটে যুদ্ধের শহীদদের নাম লেখা আছে, কিন্তু গান্ধীজি অহিংসবাদী মানুষ ছিলেন, সেখানে তার মূর্তি বসানো ঠিক হবে না। কোনো না কোনোভাবে মূর্তি আর স্থাপন হয়নি। হয়তো বিধাতা যোগ্য ব্যক্তিকেই অধিষ্ঠান করতে চেয়েছিলেন সেখানে, এবং হলোও তাই। এতদিনের অপেক্ষা শেষ হলো। 8ই সেপ্টেম্বর 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটের সামনে রাজা পঞ্চম জর্জের জায়গায় নেতাজির মূর্তি উন্মোচন করলেন। নেতাজি ভারতবাসীর হৃদয়ের সাথে সাথে এসে দাঁড়ালেন ভারতবর্ষের সব থেকে ইম্পর্টেন্ট রাস্তার ঠিক মাঝে। নেতাজিকে এইটুকু সম্মান জানাতে আমাদের 75 বছর লেগে গেল কেন? এতে কি নেতাজিকে তার যোগ্য সম্মান দেওয়া হলো? জানি না আমাদের ভগবানকে কতটা সম্মান জানানো হলো, কিন্তু তার থেকে বেশি সম্মান দেওয়া হবে সেদিন যেদিন নেতাজির প্রকৃত ইতিহাস দেশের মানুষের সামনে তুলে ধরা হবে। নেতাজির রহস্য উন্মোচন করা হবে। নেতাজি দেশে ফিরেছিলেন নাকি ফেরেননি? গুমনামি হয়েই কি তিনি দেশের মাটিতে শেষ জীবন কাটিয়েছিলেন? ভগবান আজও জীবিত নাকি মৃত? এগুলো জানা খুব দরকার, না হলে যে সত্যিকারের ইতিহাস লেখা হবে না। আর স্বাধীনতার নায়ক হয়ে থেকে যাবেন তারা যারা স্বাধীনতার জন্য কোনো আন্দোলনই করেননি। নেতাজির শত্রু ছিল ব্রিটিশরা, কিন্তু নেতাজি নিজে শুধু ব্রিটিশদেরই শত্রু ছিলেন না, নেতাজি ছিলেন জাতীয় কংগ্রেসের বড় বড় নেতাদের শত্রু। কারণ নেতাজি চেয়েছিলেন স্বাধীনতা, আর জাতীয় কংগ্রেস চেয়েছিল যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে। আমাদের এই বিশ্লেষণে বারবার জাতীয় কংগ্রেসের নাম আসে, তাদের প্রকৃত চেহারাটা ফুটে ওঠে। তাই অনেকে বলেন আমরা বিজেপির আইটি সেলের মেম্বার, কেউ কেউ বলেন আরএসএসের দালাল। না বন্ধুরা, আমরা কারোর মেম্বার নই, কারোর দালাল নই, আমরা আজাদ হিন্দের সৈনিক। আপনারা যারা নেতাজিকে ভালোবাসেন প্রত্যেকে আজাদ হিন্দের সৈনিক। স্বাধীন ভারতের প্রতিটা নাগরিক আজাদ হিন্দের সৈনিক। নেতাজির মৃত্যু নেই, তিনি অমর। আমাদের প্রত্যেকটা ভারতবাসীর বুকের মধ্যে নেতাজি বেঁচে আছেন। আজ সেই নেতাজিকে জাগানোর সময় এসেছে বন্ধুরা। আপনার ভেতরের নেতাজিকে জাগিয়ে তুলুন। আমরা না আজাদ হিন্দের সৈনিক? না, আমাদের বন্দুক দরকার নেই, আমাদের প্রত্যেকের হাতের মুঠোফোনগুলোই এক একটা বন্দুক। গর্জে তুলুন বন্ধুরা হাতের ওই বন্দুক। দাবি জানান নেতাজির, আমার নেতাজির, আমাদের নেতাজির সত্যি উদ্ঘাটন করতে, প্রতিটা রহস্যের প্রকৃত সত্য তুলে ধরতে ভারতবাসীর কাছে। যে দলই থাকুক সরকারে, আজাদ হিন্দের সেনার কাছে মাথা নত করতেই হবে, সত্য তুলে আনতেই হবে,
প্রকৃত দেশনায়ক একদিন তার প্রকৃত সম্মান পাবেনই। নেতাজি লড়েছিলেন আমাদের স্বাধীনতার জন্য, আর আমরা লড়ব নেতাজির সত্যের স্বাধীনতার জন্য। লড়াই চলবে বন্ধুরা। জয় হিন্দ, জয় নেতাজি।